বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3.5 14 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব বন্ধুরা। তো এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো আমরা পিডিএফ এ যাই। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। নবম দশম শ্রেণী গণিত 2025 অধ্যায় 3.5 অনুসরণী 14 থেকে 18 পর্যন্ত সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। দেখো 14 নম্বর অঙ্কে কি বলছে। ক একটি কাজ পি দিনে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছে? প্রশ্নটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। প্রশ্নটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাই এই অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হবে। আমি যদি প্রশ্নটা আরেকবার বলি, সেটা হচ্ছে ক আর খ দুইজনে একটা কাজ শুরু করছে। কিছুদিন পরে মানে কয়েকদিন পরে কি করছে, কাজটা অসমাপ্ত রেখে চলে গেছে। বাকি কাজটা খ আর দিনে শেষ করছে। তার মানে খ শুরু থেকে শেষ পর্যন্ত কাজটার সাথে যুক্ত ছিল। তাহলে কাজটা কত দিনে শেষ হয়েছে এটা আমাদের বের করতে। তা আমরা এটা এইভাবে করতে পারি। দেখো, যে মনে করি সম্পূর্ণ কাজটি এক অঙ্ক এবং কাজটি শেষ হয়েছিল কত টি দিনে। টি দিন পর্যন্ত খ কাজটা করছে, তাহলে খ কাজ করেছিল কত টি দিন। তাহলে কর কাজ কত হবে? এই যে যতদিন সময় রাখছিল, এই টি থেকে যদি আমরা খ যতটুকু কাজ করছে এই কাজটা বাদ দিই, তাহলে কিন্তু কর কাজটা বের হবে বন্ধুরা। তাহলে আমরা লিখছি যে খ কাজ করেছিল কত টি থেকে আর বিয়োগ করছে। এখন লিখতে পারি ভাবে যে ক পি দিনে করতে পারে একটি কাজ বা একাংশ কাজ, ক একদিনে করতে পারে কমাংশ কাজ, আর ক করছিল কতদিন কাজ, এই যে টি মাইনাস আর দিন। তাহলে ক টি মাইনাস আর দিনে করতে পারে কি বেশি কাজ। তাহলে ওয়ান দিয়া যদি তুমি টি মাইনাস আর এর গুণ দাও, তাহলে টি মাইনাস আর এই হবে, আর নিচে কত পি থাকবো। আবার দেখো খ 2p দিনে, এই যে তাহলে খ 2p দিনে করে কি একাংশ কাজ, খ একদিনে করব কমাংশ কাজ, খ কত দিন করছে কাজ টি দিন, খ টি দিনে করবো বেশি অংশ কাজ। তো ওয়ান দেওয়া টি রে গুণ দিলে কিন্তু টি হবে। কত থাকলো উপরে টি থাকলো, নিচে কত 2p থাকে বন্ধুরা। এখন যদি আমরা প্রশ্ন মতে লিখি, দেখো এই যে ক এর কাজ আর এটা হচ্ছে খ এর কাজ, এই দুইটা কাজ যে যোগফল হচ্ছে কত একাংশ কাজ, মানে সম্পূর্ণ কাজ। যদি আমরা পি আর 2p লসাগু নেই, তাহলে কত পি আর 2p লসাগু কত 2p। তা এইখানে এই যে পি, এই পি দিয়ে 2p রে যদি আমরা ভাগ করি, দেখো তাহলে পি পি কাটাকাটি যায়, এনে 2 থাকে, 2 দিয়া লবের গুণ দেয়, তো লব আছে কত টি, তা 2 দিয়া টি রে গুণ দিলে 2t মাইনাস, আবার 2 দিয়ে আর এর গুণ দিলে কত 2। এখানে কত আছে দেখো, এখানে আছে 2p, 2p দিয়ে 2p রে যদি আমরা ভাগ করি, দেখো তাহলে এটা কাটাকাটি যায়, থাকে কত 1, 1 দিয়ে টি রে গুণ দিলে কত হবে টি হবে। তাহলে 2t আর টি যোগ করলে কত হয় 3t হয়, মাইনাস কত 2 আর ভাগ কত 2p ইকুয়াল টু কত 1। এখন যদি আমরা আর গুণ করি, দেখো 2p দিয়ে যদি 1 এর গুণ দিই তাহলে 2p হয়, আর এখানে কত 3t মাইনাস কত 2 আর থাকে। যেহেতু আমরা সময় ব্যয় করুম, তাই টিটা আমি এখানে রাখবো বন্ধুরা, আর এই মাইনাস 2 আর এই পাশে আনলে কত প্লাস 2 আর হয়। এখন টির সাথে 3 গুণাকার আছে, এই 3 এই পাশে আনলে ভাগ হবে। তা দেখো এখানে আছে 2p আর এখানে আছে কত 2 আর, এখান থেকে যদি আমি এভাবে 2 ডিভাইডেড 3 কমন নেই, তাহলে কত p প্লাস আর থাকে। সুতরাং টি সমান সমান 2 ডিভাইডেড 3 ইন্টু p প্লাস আর। তাহলে কাজটি শেষ হয়েছিল কত 2 ডিভাইডেড 3 ইন্টু p প্লাস আর দিন। এটা ছিল বন্ধুরা 14 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলা একটু বড় সাইজের বন্ধুরা, দয়া করে একটু ধৈর্য সহকারে দেখবা, আশা করি অনেক উপকৃত হবা। স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো। এরপর দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কি বলছে দেখো, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। এখন আমরা যদি এই অঙ্কটা এভাবে করি, দেখো এটা আমরা ঐকিক নিয়মে করব বন্ধুরা। দেখো ঐকিক নিয়মে কিভাবে করি, 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। এনে সময় চাইছে, তাই সময়টা আমরা ডান পাশে রাখছি বন্ধুরা।
10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করে কত? দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। এখন একজন লোক একটি কাজ 7 দিনে শেষ করতে দৈনিক তার বেশি ঘন্টা পরিশ্রম হবে, তাহলে 6 গুণন 10 হবে। একজন লোকে একটি কাজ একদিনে শেষ করব কি আরো বেশি ঘন্টা সময় নেওয়া, তাহলে 6 গুণন 10 গুণন 7। এবং 14 জন লোকে একটি কাজ শেষ করব কি কম দিন সময় নেওয়া, তাহলে কম হলে কি হয়? ভাগ হয়, তাহলে 6 গুণন 10 গুণন 7 ভাগ কত? 14। এখন 14 জন লোকে যদি 6 দিন পরিশ্রম করে, অর্থাৎ 6 দিনে কাজটি শেষ করবো কি আরো কম দিনে, 14 জন লোক একদিনে করতেছে কম অংশ কাজ, তো 6 দিনে করলে কি আরো কম অংশ কাজ, আরো কম ঘন্টা সময় লাগবে, তার কম হলে কি ভাগ হয়। এখন দেখো এই 6 এই 6 কাটা, 7 14 ভিতরে কত? 2 বাজায়, 2 10 ভিতরে কত? 5 বাজায়। তাহলে আমরা লিখতে পারি যে দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে। বন্ধুরা, এটি ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। 16 নম্বর অঙ্কে কি আছে দেখো, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে। কাজ কিন্তু একটা, একজনের সময় নেয় 10 দিন, আরেকজনের সময় নেয় কত? 15 দিন। এখন তারা একত্রে কত দিনে কাজটি আমরা ধরে নিয়েছি যে মনে করি সম্পূর্ণ কাজ কত? 1 অংশ। তাহলে মিতা 10 দিনে করতে পারে 1 অংশ কাজ, সুতরাং মিতা একদিনে করতে পারবো কম অংশ কাজ, অর্থাৎ 10-এর 1 অংশ। আবার রিতা 15 দিনে করতে পারে 1 অংশ কাজ, তাহলে রিতা একদিনে করতে পারবো কম অংশ কাজ, তাহলে 15-এর 1 অংশ। তাহলে মিতা একদিনে করছে 10-এর 1 অংশ, আর রিতা একদিনে করছে 15-এর 1 অংশ। তাহলে মিতা ও রিতা একদিনে মোট কত অংশ কাজ করে এটা বের করুন। তাহলে 10-এর 1 অংশ যোগ কত? 15-এর 1 অংশ। তাহলে 10 আর 15-এর লসাগু কত? 30। এখন এই 10 দিয়ে 30-এর যদি ভাগ করি, তাহলে 10 30-এর ভিতরে কত? 3 বাজায়, 3 দিয়ে লবের গুণ দিম, তাহলে লব হচ্ছে 1, 3 দিয়ে 1-এর গুণ দিলে 3 1 3। আবার 30-এর যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে 15 30-এর ভিতরে কত? 2 বাজায়, 2 দিয়ে লবের গুণ দিম, তা 2 1 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তার মানে 30-এর 5 অংশ কাজ মিতা ও রিতা একদিনে করতে পারে। তো দুইজনে একত্রে 30-এর 5 অংশ কাজ করে কত? একদিনে। তা দুইজনে একত্রে 1 অংশ কাজ করবো কম দিনে, তো কম দিন হইলে কি হয়? এটা উল্টে যায় বন্ধুরা, এটা একটা ভগ্নাংশ, তাই এটা উল্টে গেছে। দেখো 5 আছে নিচে, 30 আছে কি উপরে। এখন 5 30-এর ভিতরে কত? 6 বাজায়, তার মানে 6 দিন। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে একত্রে কাজটি শেষ করতে সময় লাগবে কত? 6 দিন। এটা হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। বন্ধুরা, আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 17 নম্বর অঙ্ক একটু খেয়াল করো। বনভোজনে যাওয়ার জন্য 5700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে বাসে কতজন যাত্রী গিয়েছিল? 5700 টাকা দিয়ে একটা বাস ভাড়া করা হয়েছে এবং সেখানে তাদের সাথে চুক্তি করা হয়েছিল যে যতজন লোক যাইব প্রত্যেকে সমান ভাড়া দিব। কোনো কারণবশত 5 জন যাত্রী অনুপস্থিত ছিল, এর ফলে মাথাপিছু ভাড়া 3 টাকা করে বেড়ে যায়। তাহলে বাসে যাত্রী গেছিল কতজন এটা বের করতে বলছে বন্ধুরা। আমরা এটা এইভাবে রাখতে পারি, দেখো যেহেতু যাত্রীর সংখ্যা চাইছে তাই আমরা ধরে নিচ্ছি যে মনে করি বাসে যাত্রী গিয়েছিল কত? 1 জন। তাহলে এই যে 1 জন যাত্রী গেছে, এই 1 জনে তো 5700 টাকা ভাড়া বহন করবো, তাই না? তাহলে প্রত্যেকের বা জনপ্রতি ভাড়া কত? 5700-রে এক্স দিয়ে ভাগ করতে হবে বন্ধুরা। সব যাত্রী যদি বাসে আসতো তাহলে যাত্রী কত হইতো? এই 1 জনের সাথে 5 জন যোগ হইতো, তাহলে এই যে সব যাত্রী আসে যাত্রী সংখ্যা হইতো কত? x + 5 জন। তখন ভাড়া কত হইতো? এই 5700-রে x + 5 দিয়ে ভাগ করতে হবে। এই যে 5700 ভাগ কত? x + 5। এখন শর্ত মতো হচ্ছে, দেখো এই যে 5700 ভাগ x, আবার এখানে 5700 ভাগ কত? x + 5। এই দুই ভাড়ার পার্থক্য কত? 3 টাকা। আমরা লিখছি যে দেখো প্রশ্ন মতে 5700 ভাগ x মাইনাস 5700 ভাগ কত? x + 5 ইকুয়াল টু কত? 3। এখন x আর x + 5 এর লসাগু কিন্তু x * x + 5। এই x দিয়া আমরা x * x + 5 এর ভাগ করুন। দেখো তাহলে এই x আর এই x কাটাকাটি যায়, থাকে কত? x + 5। এই x + 5 এর কি করুম? 5700 দিয়ে গুণ দিম। তো প্রথমে যদি 5700 দিয়ে x এর গুণ দিই তাহলে 5700x হয়। 5700 দিয়া যদি 5 এর গুণ দিই তাহলে 28500 হয়। এরপর আবার দেখো এই x + 5 দিয়া x * x + 5 এর
ভাগ করুম, তাহলে এইটা আর এটা কাটাকাটি যায়, থাকে কত এক্স। এই এক্স দিয়ে লবের গুণ দিম, তো লব আছে কত 5700, 5700 এক্স দিয়ে গুণ দিলে 5700 এক্স হইব। তা এটা মাইনাসের আর এটা প্লাসের কাটাকাটি যায়। তা এখানে থাকে কত দেখো 28,500 ভাগ কত এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 3। তা এই এক্স দিয়ে এক্স এর গুণ দিলে এক্স স্কোয়ার হয়, আর এক্স দিয়ে 5 এর গুণ দিলে 5x হয়। তা 28,500 ভাগ এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু কত 3। এখন আমরা গুণ করছি, দেখো এই 3 দিয়া এটার গুণ দিচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 5x, এই যে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু কত 28,500। তো এই যে এক্স স্কোয়ার প্লাস 5x এর সাথে 3 আছে গুণাকারে, এই 3 পাশে আনলে ভাগ হয়। এই 3 দিয়ে যদি আমরা 28,500 এ ভাগ করি তাহলে 9,500 আসে। এই পাশে থাকে কত এক্স স্কোয়ার প্লাস 5x, এই প্লাস 9,500 এই পাশে আনলে কত মাইনাস 9,500 হয়, ইকুয়াল টু কত 0। এখন আমরা এই রাশিটারে মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক করব। তো মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক আছে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে 9,500 হবে এবং বিয়োগ করলে কত 5x হবে। তা এখন দেখো এক্স স্কোয়ার প্লাস কত 100x মাইনাস কত 95x, 100x থেকে 95x বিয়োগ করলে কত 5x থাকে, আর 100 আর 95 গুণ দিলে কত হয় 9,500। এই দুইটা থেকে যদি আমরা x কমন নিই, দেখো এক্স স্কোয়ার থেকে x নিলে x থাকে, প্লাস 100x থেকে x নিলে কত 100 থাকে। এখান থেকে যদি মাইনাস 95 কমন নিই তাহলে 95x থেকে 95 কমন নিলে x থাকে, মাইনাসে মাইনাসে কি প্লাস 95 দিয়া 9,500 ভাগ করলে কত 100 হয়। তাহলে x প্লাস 100 x প্লাস 100 দুইটার একটা কমন নিলাম, আর এখানে কত x মাইনাস 95। এখন x প্লাস 100 মানও 0, x মাইনাস 95 মানও 0। তা আমরা যদি হয় অথবা দিয়ে মান বাই করি, দেখো হয় x প্লাস 100 সমান সমান কত 0, তাহলে প্লাস 100 এই পাশে আনলে কি মাইনাস 100 হয়। এখন দেখো যেহেতু x এর মান আমি জাতির সংখ্যা ধরছি, তাই জাতির সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা কি গ্রহণযোগ্য না। আবার এক্স মাইনাস 95 ইকুয়াল টু কত 0, তা মাইনাস 95 এর সামনে প্লাস 95 হয়, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে জাতির সংখ্যা কত 95 জন। এটাই ছিল বন্ধুরা আমাদের 17 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। 18 নম্বর অঙ্ক, একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। তাহলে স্রোতের বেগ নৌকার বেগ নির্ণয় করো। প্রতিকূল আর অনুকূল এই দুইটা জিনিস আমাদের আসলে বুঝতে হবে। প্রতিকূল হচ্ছে বিপরীত দিক আর অনুকূল হচ্ছে পক্ষে। অর্থাৎ ধরো একটা নৌকা নদী দিয়ে যাচ্ছে, নদীর স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয়েছে স্রোতের আবার একটা নৌকা স্রোত যেদিকে যাচ্ছে বিপরীত দিকে নৌকাটা যাচ্ছে, তাহলে সেটাকে বলা হয়েছে প্রতিকূল। এখন আমরা যদি এটা করি, দেখো এভাবে, যেহেতু আমাদের স্রোতের বেগ আর নৌকার বেগ বের করতে বলছে, আমরা ধরে নিছি যে মনে করি স্থির পানিতে নৌকার বেগ x কিলোমিটার, স্রোতের বেগ y কিলোমিটার। বেগ নির্ণয়ের সূত্র আছে, দেখো আমরা জানি বেগ সমান সমান কত দূরত্ব ভাগ হচ্ছে কত সময়। প্রশ্ন মতে দেখো আমরা এটা এইভাবে রাখতে পারি যে স্রোতের অনুকূল ঘন্টার বেগ কত, দেখো এই স্রোতের বেগ আর নৌকার বেগ দুইটার যোগফল ভাগ হচ্ছে ইকুয়াল টু কত, এই যে সময় আর দূরত্ব। দেখো এই যে এখানে দূরত্ব ভাগ সময়, এটার আমি একটা সমীকরণ দিয়েছি 1 নং সমীকরণ। আবার প্রতিকূলে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দূরত্ব ভাগ সময়, এটার আমরা একটা সমীকরণ দিচ্ছি 2 নং। এখন 1 নং আর 2 নং সমীকরণ প্রথমে আমরা যোগ করছি, দেখো এই যোগ করলে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটাকাটি যায়, তাই এক্স এক্স যোগ করলে কত হয় 2x হয়। আর এখানে পি বাই কিউ প্লাস আছে কত, সরি কিউ বাই ডি প্লাস আছে কত পি বাই ডি। এখান থেকে যদি আমরা দেখো এখানেও ডি আছে এখানেও ডি আছে, যদি ডি কমন নেই তাই থাকে কত উপরে 1 থাকে নিচে কিউ থাকে, প্লাস এখানে ডি কমন নিলে কত উপরে 1 থাকে নিচে পি থাকে, এক্স এর সাথে 2 গুণাকার আছে, এই 2 এর সামনে ভাগ হয়, তাহলে ডি ডিভাইডেড 2 ইন্টু কত 1 আপন কিউ প্লাস কত 1 আপন পি। এক্স আমি কি ধরছিলাম নৌকার বেগ, তাহলে আমি নৌকার বেগ কিন্তু পাওয়া গেছি। এখন আবার 1 নং আর 2 নং সমীকরণ আমি বিয়োগ করুম, দেখো এই যে বিয়োগ করছি, তো বিয়োগ করলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয় বন্ধুরা, প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে মাইনাস, এটা কাটতে দাও, তাহলে এক্স এক্স যোগ করলে কত, সরি ওয়াই ওয়াই যোগ করলে 2y হয়, আর এখানে কত কিউ ডিভাইডেড ডি মাইনাস কত পি ডিভাইডেড ডি। এখান থেকে ডি যদি কমন নেই তাহলে উপরে 1 নিচে কিউ থাকে, আর এখান থেকে ডি কমন এর উপরে 1 নিচে পি থাকে, ওয়ার সাথে 2 গুণাকার আছে, এই 2 পাশে আনলে ভাগ হয়, তাহলে ডি বাই 2
ইন্টু কত 1/p মাইনাস কত 1/q। এটা হচ্ছে কি আমাদের এই ওয়াইয়ের মান কি ধরছিলাম আমি, স্রোতের বেগ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং স্রোতের বেগ এত, নৌকার বেগ এত। এটি হচ্ছে আমাদের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা।